সার্জিস আলম 24-এর মহাবিপ্লবী, তার বাবা সাজু মিয়া পঞ্চগড়ের একটা হোটেলে 3-4 জন নর্তকী নিয়ে, সাথে মদ আরো নেশা জাতীয় দ্রব্য নিয়ে, তার 2-1 জন বন্ধু বান্ধব নিয়ে উলঙ্গ নৃত্য শুরু করেছে। নির্বাচন নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে হবে না বা হতে দেওয়া হবে না। আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হয়, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এমন একটা শক্তির অধিকারী হতে হবে, যেভাবে নির্বাচন ফেব্রুয়ারিতে ঘোষণা করছেন ওইরকম একটা সিচুয়েশন থেকে আবার সিদ্ধান্ত বদলে গেলেও যাইতে পারে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। সেটা হলো, এই নির্বাচন কি সবাই মেনে নেবে? দেশে এবং বিদেশে অন্তর্বর্তী সরকারের আচরণ, কোন আচরণ বুঝতে পারছেন? নির্বাচন নিয়ে কিছু আচরণ আমেরিকা মেনে নিতে পারছে না, এমনটি জানা গেছে। সেটা স্পষ্টভাবে তারা খলিলকে জানিয়ে দিয়েছেন। এই সংক্রান্ত আলোচনায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার এই আয়োজনে যুক্তরাষ্ট্র স্বস্তি বোধ করছে না, অর্থাৎ তারা খুশি নয়। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশকে নিয়ে কিসের ইঙ্গিত দিলেন? বাংলাদেশের সরকার ঘনিষ্ঠরা যখন 7 সিস্টার্স দখল করার হুমকি দিচ্ছে, ক্রিকেট ইস্যুতে সরকার উপদেষ্টা যখন গোলামীর পিঞ্জর ভাঙার ঘোষণা দিচ্ছেন, তখন ভারতীয় সেনাপ্রধানের কণ্ঠে দেখা গেল নিরুত্তাপ আর কোনো উদ্বেগ না থাকা সুর। উল্টো জানালেন বাংলাদেশের সেনাপ্রধানের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগের কথা। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সার্জিস আলম 24-এর মহাবিপ্লবী, তার বাবা সাজু মিয়া পঞ্চগড়ের একটা হোটেলে 3-4 জন নর্তকী নিয়ে, সাথে মদ আরো নেশা জাতীয় দ্রব্য নিয়ে, তার 2-1 জন বন্ধু বান্ধব নিয়ে উলঙ্গ নৃত্য শুরু করেছে। আসলে এই পদপতন হওয়ার পিছনে কারণ হচ্ছে, সে স্বপ্ন দেখছেন তার ছেলে আগামীর বাংলাদেশ। আর আগামীর বাংলাদেশের পিতার কর্মকাণ্ডটা আপনারা একটু দেখে নিন। আমি ভিডিওর সামনে 10 সেকেন্ডের জন্য দিয়ে দিব। দেখুন, আমি বরংবার 24-এর যারা মহাবিপ্লবী তাদের প্রত্যেককে বলে আসছি, তারা প্রত্যেকেই খুবই নিম্ন লেভেল থেকে উঠে এসেছেন, খুবই নিম্ন শ্রেণী পরিবার থেকে উঠে এসেছেন। তারা বছরে এমনও হয়েছে, বছরে একবার ঈদ বাদ দিয়ে বছরে একবার আনন্দ করাটাই তাদের জন্য অনেক মুশকিল ব্যাপার ছিল। সেই তারা এখন যখন দুহাত ভরে দেশকে বিক্রি করে টাকা আয় করে, তখন তাদের কাছ থেকে এই ধরনের আশা, এই ধরনের ব্যবহারই আপনারা কল্পনা করতে পারেন। কারণ সার্জিসের বাবা সারা জীবন কষাঘাতে, দারিদ্রের কষাঘাতে জীবনকে উপলব্ধি করতে পারেনি। যখন সার্জিস একটা পজিশনে আসছে, দেশকে বিক্রি করে দুহাতে কামাচ্ছে, তখন গিয়ে সে এই ধরনের কাজে লিপ্ত হয়েছে। এবং শুধু আমি নই, খালিদ মহিউদ্দিনের শোতে খালিদ মহিউদ্দিন নিজে প্রশ্ন করেছিল সার্জিস আলমকে, যে খালিদ মহিউদ্দিন তো একসময় ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি শুরু করেছে তার চাকরি জীবন। বলেছে, আমার এক বন্ধুবর, সে বলেছে পঞ্চগড়ে বিচারপতিদের কে যাবে কে বের হবে তার সবকিছু নির্ভর করে আপনার বাবার উপরে। এগুলো হচ্ছে নাহিদের বাবা ঢাকার বনশ্রী, বাড্ডা বনশ্রী, তারপর হচ্ছে মেরুল বনশ্রী, আপনার গোরান, শাহজাহানপুর, ওই অঞ্চলটাকে দখল করে রাখছে। আর সার্জিসের বাবা পঞ্চগড়টাকে দখল করে রাখছে। এমন কোনো কাজ নেই, মাদক থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যে সিন্ডিকেটের সাথে সার্জিসের বাবা জড়িত নয়। এগুলো আপনারা যারা ওই অঞ্চলের বাসিন্দা, এগুলো আপনাদের প্রাপ্য ছিল। কারণ আপনারা সহ সারা বাংলাদেশের কতিপয় বোকাচোদা মানুষ তাদেরকে ক্ষমতায় বসিয়েছেন। আজকে এই ক্ষমতার সুফলগুলো আপনাকেই ভোগ করতে হবে, আপনাদেরকে ভোগ করতে হবে। আমাদের কিছু যাবে আসবে না, কারণ আমরা বিশ্বাস করি আমাদের নেতা এবং আমাদের দেশ কেউ আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। যতদিন আমাদের নেত্রী আমাদের সাথে আছেন, জীবিত রাখছেন আল্লাহ, ততদিন এই দেশ আমাদের কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। হয়তোবা কিছুটা সময়ের জন্য এই দেশকে কিছু দুষ্কৃতিকারী পথভ্রষ্ট করে রাখবে, কিন্তু আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে। এই দেশের অরিজিনাল দাবিদার আমরা। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল আছে, তারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না এই দেশের দাবিদার তারা। এই দেশের অরিজিনাল দাবিদার হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক, কর্মী, নেতাগণ। কারণ এই দেশকে তারা যেই পরিমাণ ভালোটা বাসে, সেটা অন্য কোনো দল, অন্য কোনো নেতৃত্বস্থানীয় ব্যক্তি, অন্য কোনো ব্যক্তিবর্গ যারা রাজনীতির সাথে, অন্য দলের সাথে সম্পৃক্ত আছেন, তারা বলতে পারবে না। সেটা আপনারা আমাকে দিয়েই দেখেন। আমি দেশের বাইরে থেকে এখন পর্যন্ত দলের জন্য যা যা করেছি, এটা বলবো না, আমি প্রকাশ করার কিছু নেই। এটা আমি আমার দলের জন্য করেছি, আমার জায়গা থেকে আমি করেছি। কারণ
এটা আমার দায়িত্ব। আমি আপনাদের মতো বোকাচোদা না যে নিজের দেশকে কতিপয় রাষ্ট্রদ্রোহীদের কাছে তুলে দিব, যারা এই দেশটাকে ধ্বংসের পায়তারা করছে। আমার পক্ষে সম্ভব না, এটা আমি করতে পারবো না আর যাই হোক, কারণ আমি স্বাধীনতার সপক্ষে বিশ্বাসী। এই সার্জিসের শ্বশুর এখন বর্তমানে বিচারপতি, জানাতেরা জায়গার বিচারপতি না, সুপ্রিম কোর্টের বিচারপতি, যে একজন বটতলার উকিল ছিল, যার মানে সারা জীবনের অর্জন বলতে ওই একটা দুইটা মামলা যদি বছরে পাইতো সেটা দিয়ে সে তার সংসার চালাতো। সে এখন সুপ্রিম কোর্টের বিচারপতি। তো এখন আপনারা যারা আছেন দেশে, আগামী নির্বাচনের জন্য যারা তৈরি হচ্ছেন, তারা নিজেদেরকে একটা বড় বাঁশ পাছায় দিয়া মুখে কাপড় গুজা রেখেন, কারণ সামনে আপনাদের জন্য এটি অপেক্ষা করছে। মুখে তুলা গুজা দিব আর পিছনটা বাঁশ ঢুকাই দিব, এটাই আপনাদের জন্য প্রাপ্য। এই বাস্তবতাটার সাথে আপনারা যখন হবেন, মিলে যাবেন, তখনই আপনারা আপনাদের সঠিক ডেস্টিনিটা চিনতে পারবেন। এইটা এখন আপনাদের পাছা দিয়ে বাঁশ দেওয়া আর মুখে কটন দেওয়াটা বাকি আছে, সেটা খুব সন্নিকটে আপনাদেরকে দিবে। ধৈর্য ধরুন, খুব সন্নিকটে দিবে। আর সার্জিসের বাপের যে অপকর্মগুলো আছে, যারা পঞ্চগড়বাসী আছেন তারা খুব ভালো করে জানেন, তারা এখনো সময় আছে, প্রতিবাদটা শুরু করুন। আর সেই প্রতিবাদটা হবে আপনার এলাকা থেকে, কারণ সে আপনার এলাকার সন্তান, তার ভুল ত্রুটিগুলো সব আপনারা ভালো করে জানেন, তার বাবার অপকর্মগুলো আপনারা খুব ভালো করে জানেন। তো এখন পঞ্চগড়ের মধ্যে তার বাবার যে অপকর্মগুলো আছে সেগুলো আপনারা তুলে ধরেন না কেন? সৎসাহস না থাকলে আপনারা আমাদের কাছে পাঠান। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মী যারা আছে, এনসিপি, বিএনপি সহ যারা এই দেশটাকে বিক্রি করে খাওয়ার সাথে জড়িত আছে, তাদের যে কোনো অপকর্ম যদি আপনাদের কাছে লিপিবদ্ধ থাকে, নোট আকারে থাকে, তা আপনারা এটা আমার কাছে পাঠান। আমি এটা প্রকাশ করব এবং আপনাদের নাম পরিচয় গোপন রাখবো ইনশাআল্লাহ। আপনারা তাদেরকে প্রতিরোধ করার চেষ্টা করেন, প্রতিহত করার চেষ্টা করেন, না হয় এই দেশ টিকবে না। দেশে এখন এমন একটা ব্যবস্থা হয়ে গেছে যে এই দেশটা জঙ্গিদের কাছে নিলামে দিয়ে দিয়েছে আমরা। তারা জামায়াত যেমন ধর্মকে ব্যবহার করে, সার্জিস এখন দেখেন না, ভোটের ডিক্লেয়ার হওয়ার পর থেকে মাথায় টুপি, বাহ বড় আলেম, দিনদার ব্যক্তি। আপনারা এগুলোকে প্রতিহত করার চেষ্টা করেন, যত তাড়াতাড়ি সম্ভব প্রতিহত করেন। আল্লাহ আপনাদেরকে হেফাজত করুন। এই নির্বাচন কি সবাই মেনে নেবে, দেশে এবং বিদেশে? কারণ আপনারা জানেন আওয়ামী লীগ সহ আরো বেশ কয়েকটি দল এই নির্বাচনে অংশ নেবার সুযোগ পাচ্ছে না। বিদেশের বিষয়টা আলোচনা করতে চাই। আসলে আপনারা জানেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্প্রতি আমেরিকা সফর করেছেন। ওই সফরের প্রেক্ষাপটে কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এই সফরকালে খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের একাধিক কর্মকর্তার সঙ্গে, মানে কমপক্ষে 3 জন শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক করেছেন, এমনটাই জানা গেছে। সূত্র বলছে এইসব বৈঠকেই খলিলুর রহমান ওয়াশিংটনের অস্বস্তি এবং অসন্তোষ টের পেয়েছেন। অবাক করার মতো কথা, আমেরিকা কেন অস্বস্তি প্রকাশ করবে, অসন্তোষ প্রকাশ করবে? জানা গেছে অন্তর্বর্তী সরকারের আচরণ, কোন আচরণ বুঝতে পারছেন? নির্বাচন নিয়ে কিছু আচরণ আমেরিকা মেনে নিতে পারছে না, এমনটি জানা গেছে। সেটা স্পষ্টভাবে তারা খলিলকে জানিয়ে দিয়েছেন। খলিলুর রহমানকে বার্তা দেওয়া হয়েছে নির্বাচন যাতে অবাধ হয়, নিরপেক্ষ হয়, সেটা ইউনূস সরকারকে নিশ্চিত করতে হবে। এই 3 মার্কিন শীর্ষ কর্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে বলেছেন আসন্ন নির্বাচনে আমেরিকার তরফে সব ধরনের সাহায্য করা হবে, কিন্তু নির্বাচনে কোনো রকম বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না, কারচুপি তো নয়। যদি এই বার্তা সঠিক হয় তাহলে বোঝা যাচ্ছে আগামী নির্বাচনে ম্যানিপুলেশনের খুব একটা সুযোগ থাকছে না। যদি থাকে তাহলে এর জন্য জবাব দিতে হবে ইউনূস সরকারকে, এমনটি বোঝা যাচ্ছে আসলে। কিন্তু এটা কতটা বিশ্বাস করবো সেটি অন্য প্রশ্ন। তার মানে কি দাঁড়াচ্ছে? আওয়ামী লীগ ছাড়া যে নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে ইউনূস সরকার, এতে কি মনে হয় আপনাদের নাকশ আমেরিকা? আসল সত্যটা কি আসলে, কিভাবে আমরা জানবো এই সত্যটা? অ্যালিসন হুকার খলিলুরকে জানিয়েছেন আমেরিকা এই ভোটকে হালকাভাবে দেখছে না, তার মানে তারা গভীর মনোযোগ রেখেছে, নজরদারি রেখেছে, এটি বোঝা যাচ্ছে। এছাড়া আলোচনা হয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য, স্বল্প মেয়াদী ব্যবসায়িক ভিসা B1 নিয়ে, বাংলাদেশের ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করার বিষয় নিয়ে, এবং স্বল্প মেয়াদী ব্যবসায়িক ভিসার B1 এর ক্ষেত্রে যে বন্ড করা হয়েছে $5,000 থেকে $15,000 পর্যন্ত, সেটির বিষয়ে অব্যাহতির অনুরোধ জানিয়েছেন। এটির জন্য তাৎক্ষণিক একটি জবাব তারা দিয়েছেন, আমাদের দেশ থেকে যেসব পর্যটক যান তারা যে মেয়াদ অতিক্রম করে থাকেন, ওভারস্টে করেন, এটির মাত্রা যদি কমে তাহলে এই জায়গাটি তারা ইতিবাচকভাবে দেখবেন, এরকম একটি বার্তা তারা দিয়েছেন, এটিও আপনারা জানেন। এলিসন হুকার বলেছেন ভবিষ্যতে পর্যটকদের ওভারস্টে কমলে বন নীতিমালা পুনর্বিবেচনা করা হতে পারে। এইমাত্র বললাম রোহিঙ্গা সংকটে যুক্তরাষ্ট্রের সহায়তা, এই ইস্যুতেও তাদের ভিতরে কথা হয়েছে। এই কথাগুলো শুনতে আসলে খুব স্বাভাবিকই মনে হচ্ছে, কিন্তু পর্দার আড়ালের গল্প নাকি ভিন্ন। কি সেটা? একাধিক গণমাধ্যম এবং কূটনৈতিক সূত্র বলছে এই সফরের আরেকটা দিক ছিল যেটা সামনে আসেনি, প্রকাশ্যে আসেনি। একটি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে খলিলুর রহমানের হাতে 36 পাতার একটি নোটশিট তুলে দিয়েছেন সিনেট সদস্য জেমস গ্রিন।
সেই বৈঠকে তাকে 7টি বিষয়ের উপর আমেরিকার স্পষ্ট বার্তাও জানিয়ে দেওয়া হয়েছে। সেই 7 দফা বার্তা কি, চলুন দেখি একে একে। মানে প্রথমটা যদি এক বাক্যে বলি, অন্তর্বর্তী সরকারের ভূমিকায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে তারা। বৈঠকে নিরাপত্তা উপদেষ্টাকে স্পষ্ট দৃঢ় ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারের তরফে আমেরিকাকে আশ্বাস দেওয়া হয়েছিল, মানে আমাদের সরকার আমেরিকাকে আশ্বাস দিয়েছিল দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হবে, নিশ্চয়ই এখন নয়, শুরুতে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কোনো আশ্বাস অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারেনি। এটি হচ্ছে এই 3 শীর্ষকর্তা যে বসেছেন, বৈঠক করেছেন পৃথকভাবে বা একসঙ্গে, তাদের বৈঠকের সারমর্ম। এরপর দেখি 2-এ কি আছে। চীনের সঙ্গে বাংলাদেশের 3টি এমওইউ স্বাক্ষর নিয়ে কথা হয়েছে, সমঝোতা স্মারক। খলিলুর রহমান অবশ্য বলেছেন মার্কিন কর্মকর্তাদের যে এ ধরনের কোনো এমওইউ অন্তর্বর্তী সরকারের আমলে স্বাক্ষরিত হয়নি, অর্থাৎ কোনো চুক্তি হয়নি। পত্রপাঠ এই জবাব খারিজ করে দিয়েছেন পল কাপুর সহ মার্কিন অন্য কর্মকর্তারা। বরং তারা জানিয়েছেন ইউনূস সরকারের আমলেই এই 3টি এমওইউ সই হয়েছে, প্রয়োজনে যথাসময়ে তারা তথ্য প্রমাণ তুলে ধরবেন। দর্শক শ্রোতা, বিশ্বাস করুন, এটি যদি সত্যি হয়, মানে মার্কিনীদের কথা যদি সত্যি হয়, এটি আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়, মানে অন্তত কূটনৈতিক স্তরে। 3, চীনের সঙ্গে বাংলাদেশের অত্যধিক মাখামাখি নিয়েও তারা উদ্বেগের কথা জানিয়েছেন। মাখামাখি তো আছে। তারা বলেছেন বাংলাদেশ এখন চীনের কাছে স্বর্গরাজ্য হয়ে উঠেছে। অত্যন্ত আপত্তিকর কথা। বেজিংকে 3টি সামরিক স্থাপনা, স্বয়ংক্রিয় যন্ত্রপাতি তৈরির জন্য সে দেশের সঙ্গে যে চুক্তি করা হয়েছে, চুক্তিকে আমেরিকা ভালো চোখে দেখছে না বলে খলিলুর রহমানকে জানিয়ে দিয়েছেন শীর্ষ মার্কিন আমলারা। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে তারা স্পষ্ট করে বলেছেন বাংলাদেশ তাদের সার্বভৌমত্ব চীনকে বিক্রি করে দিয়েছে। 4, বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীর সক্রিয়তা প্রসঙ্গে মার্কিন কর্মকর্তারা বলেছেন বাংলাদেশে এখনো 17টি সক্রিয় ইসলামিক জঙ্গি গোষ্ঠী রয়েছে, সক্রিয়। অন্তর্বর্তী সরকার এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, তার মানে নিশ্চয়ই তারা ব্যবস্থা নিতে বলেছিল, কারণ যত যাই হোক মার্কিন যুক্তরাষ্ট্র এই জঙ্গিদেরকে আসলে খুব একটা মানে ও সেইভাবে পুষবে না। ফলে বাংলাদেশ একটি অনিরাপদ দেশে পরিণত হয়েছে, এটি মার্কিন কর্মকর্তারা বলছেন। এই অবস্থায় তারা বলছেন বাংলাদেশে ভোট কতটা অবাধ হবে তা নিয়ে আমেরিকার সন্দেহ রয়েছে, অর্থাৎ তারা সন্দিহান। 5, তারা বলেছেন যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নেই, বিচার বিভাগের নিরপেক্ষতা শূন্যের কোঠায় চলে এসেছে। 6, তারা খলিলুরকে এটাও জানিয়েছেন ভারতকে কৌশলগতভাবে চাপে রাখার জন্য চীনকে কোনোভাবেই সমৃদ্ধ করা যায় না। মানে এখানে হয়তো বাংলাদেশ বলেছে যে না, ভারতকে এইভাবে চাপে রাখতে হবে, আমেরিকাও হয়তো চায় ভারতকে একটু ব্যতিব্যস্ত রাখতে, তাদের এজেন্ডার কোনো শেষ নেই। কিন্তু তারা বলছে শেষ বাক্য যে এই জন্য চীনকে কোনোভাবেই আপার হ্যান্ড দেওয়া যাবে না, সমৃদ্ধ করা যাবে না, তাদেরকে খুব বেশি অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া যাবে না। ভূ রাজনীতির নানান সমীকরণ এখানে আছে। 7, সর্বশেষ হলো খলিলুর রহমান যেন দেশে ফিরে এসে, মানে বাংলাদেশে এসে এই কথাগুলো অন্তর্বর্তী সরকারের প্রধানের কাছে না বলেন, না প্রকাশ করেন। আমি একটু অবাক হয়েছি এই কথাটিতে। তবে আবার তারা কি বলছেন যে এটি প্রধান উপদেষ্টাকে বলা যাবে না, বলার প্রয়োজন নেই, দায়িত্ব খলিলুর রহমানকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব তাকেই কার্যকর করতে হবে। তিনি কতটা পারবেন এটি প্রশ্ন সাপেক্ষ, কারণ তিনি যখন দিল্লি সফরে গিয়েছিলেন সেখান থেকে বৈঠকে অজিত দোভাল এবং সার্জিও গড় তাকে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, কিছু কথা প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিছু টাস্ক দিয়েছিলেন, সেগুলো তিনি যথাযথভাবে পরিপালন করতে পারেননি। কারণ দেশটা চলে মোহাম্মদ ইউনূসের কথায়, মোহাম্মদ ইউনূসের চিন্তায়, বা তার যারা পরামর্শ তাদের কথায়। সেই জায়গাটিতে কোনো ভালো কাজ, ভালো ফলাফল আনতে পারেননি খলিলুর রহমান। তো এখন মূল প্রশ্ন হলো আওয়ামী লীগ ছাড়া নির্বাচন বিষয়ে যুক্তরাষ্ট্র যে অভিমত এবং প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, যেটা যদি সত্যি হয় তাতে ইউনূস সরকারের মন খারাপ হওয়ার যথেষ্ট কারণ আছে বলে মনে করা যেতে পারে, এটা বিশ্লেষকরা বলছেন। কারণ এই সংক্রান্ত আলোচনায় স্পষ্ট ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার এই আয়োজনে যুক্তরাষ্ট্র স্বস্তি বোধ করছে না, অর্থাৎ তারা খুশি নয়। তবু ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের চাপ না মেনে কৌশলে বিকল্প প্রস্তাব দিয়েছে যাতে যুক্তরাষ্ট্রকে চুপ রাখা যায়। কি সেই বিকল্প প্রস্তাব? সেটাও আপনারা হয়তো জেনে গেছেন। ট্রাম্পের মন পেতে ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ, অর্থাৎ গাজায় নামতে যাচ্ছে বাংলাদেশি সেনা, আন্তর্জাতিক স্থিতিশীল একটা শান্তির বাহিনী করতে চান ট্রাম্প। আপনারা জেনেছেন, এটি আর বেশ কয়েকদিন আগের খবর। আপনারা জানেন এটা নিয়ে দেশের ভেতরে ইতিমধ্যেই এক প্রকার চাঞ্চল্য তৈরি হয়েছে, তর্ক বিতর্ক হচ্ছে নানান জায়গায়। প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি এই যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কেন ট্রাম্প প্রশাসনকে বলে এলেন গাজায় সেনা পাঠাতে চায় বাংলাদেশ? এই সংবাদটি নিয়ে এখন আমাদের দেশের তথাকথিত মোল্লা মৌলবীরা কেন কথা বলছে না, সেটাও কিন্তু একটা রহস্যের বিষয়। আর আরেকটি প্রশ্ন, এই যে কথা তিনি দিয়ে এসেছেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে কি এটি সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে গেছেন? এটি একটি নীতি নির্ধারণী বিষয়। মোহাম্মদ ইউনূস কি তাকে এই অনুমোদন দিয়েছেন? এগুলি জানা দরকার। আমরা দেখেছি এই ইউনূসের শাসনামলেই দেশে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। আপনারা নিশ্চয় দেখেছেন, বাটার শোরুমে তাণ্ডব চালিয়েছে কট্টরপন্থীরা।
কোকা কোলা সহ আরো অনেক সংস্থার কোল্ড ড্রিঙ্কসের বোতল, তাদের পণ্য রাস্তায় ভাঙচুর করা হয়েছে, চুরি করা হয়েছে, লুটপাট করা হয়েছে, কারণ এগুলো নাকি ইহুদিদের। প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর জন্য তখন সে কি উত্তেজনা। সেই বাংলাদেশ এবার গাজায় সেনা পাঠাতে চাইছে, কিন্তু নীরব আগের সেই বিপ্লবীরা, সেই কট্টরপন্থীরা কোনো কথা বলছে না। এখন ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজায় আন্তর্জাতিক শান্তি বাহিনীর কাজ হলো ইসরায়েলকে সাহায্য করা এবং হামাসকে শেষ করা। তো বাংলাদেশ তো ইসরায়েলকে স্বীকৃতিই দেয় না, তাহলে সেখানে সেনা সদস্য পাঠাতে চাইছে কেন? ট্রাম্প প্রশাসনকে খুশি করতে, নাকি তাদের রোষানল থেকে রেহাই পেতে? ইতিমধ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং এর বিবৃতিতে জানা গেছে, খলিলুর রহমান গাজায় আন্তর্জাতিক সামরিক বাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করায় মার্কিন কর্মকর্তারা ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছেন। দিবেনই তো, মানে এটাতে আর না দেওয়ার কি আছে, তারা তো এটাই চায়। আসল কথা হলো, আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির জন্যই বাংলাদেশ গাজায় সেনা পাঠাতে চাইছে, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাই সামগ্রিক প্রেক্ষাপটে এখন প্রশ্ন হলো, নির্বাচন যদি শেষ পর্যন্ত হয়েই যায়, কি হবে এর ভবিষ্যৎ? সরকার কি সত্যিকার অর্থে ভোটারদের অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজন করতে পারবে, যেটি আমেরিকা চাইছে, যেটি আন্তর্জাতিক বিশ্ব চায়, পর্যবেক্ষকরাও এটি প্রত্যাশা করে? যদি এটি না হয়, যদি কারচুপি হয়, ম্যানিপুলেশন হয়, ফেব্রিকেশন হয়, তাহলে কি হবে? আর যে 7 দফা বার্তা দেওয়া হয়েছে খলিলুর রহমানকে, সেগুলো কি শুধুই কূটনৈতিক সতর্কতা, নাকি নির্বাচনের আগে বাংলাদেশের উপর নতুন করে চাপ বাড়ানোর ইঙ্গিত? সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি কি মনে করেন, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি হয়, সেই নির্বাচন কি আন্তর্জাতিকভাবে টেকসই হবে? মতামত দিন কমেন্টে। সবার কাছে আমি ভিপি নুরুল হক নুরের জন্য দোয়া চাচ্ছি, কারণ একটা উদীয়মান নক্ষত্র ছিল একসাথে, যিনি শেখ হাসিনার মধ্যে মায়ের ছবি দেখতে পেতেন, একসাথে যিনি শেখ হাসিনাকে ফেসিস্ট মনে করতেন, খুব শৈশবকাল থেকে ছাত্রলীগ করতেন, তারপর কোটা আন্দোলনের মধ্যে তিনি যখন ভিপি হলেন, তখন এই নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছিল যে টোটাল সিস্টেম ছাত্রলীগের যারা বড় বড় পদ প্রতিবার, শুধু ভিপি পদটা কেন ভিপি নূর পাইছে, এটা কি কোনো পাতানো নির্বাচন ছিল? সেই নির্বাচন নিয়ে ভিপি নূরের যে টিম ছিল তারা প্রতিবাদ করছে, বলছে আবার ইলেকশন হইতে হবে। সেই নির্বাচনে ভিপি নূর বলছিল যে শুধু ভিপি পদটা ঠিক আছে, নির্বাচনটা সঠিক হয়েছে, বাকিগুলো আবার হওয়া দরকার। ওয়ান এন্ড অনলি বাংলাদেশে বিকাশ প্রথার চালু, ক্রাউড ফান্ডিং এর জনক বা গুরু আমাদের সকলের জনপ্রিয় নেতা ভিপি নূর ভাই। অনেক মার খাইছেন রাজনীতির জন্য, বহুত কষ্টে বিএনপির একটা টিকিট পাইছেন, পাওয়ার পরেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন আমার মনে হয়েছে। কারণ এই যে তরুণ প্রজন্মের যারা রাজনীতিবিদ, ভিপি নূরের শিষ্য হচ্ছে নাহিদ, আসিফ, যারা আছে, এখন গুরুর এই অবস্থা, শিষ্যদের জানি কি অবস্থা হয়। কেন বললাম? বাংলাদেশের মানুষ নতুনত্ব চাইছে, আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম এদের বাহিরে গিয়ে যে নতুন ছেলেরা যারা আসবে রাজনীতিতে, তাদের কাছ থেকে দেড় জাতি কিছু পাবে, তারা অন্তত অতীতের রাজনীতিবিদদের মতন ঢালাও কথাবার্তা বলবে না। কিন্তু ভিপি নূর দিন শেষে সবাইকে হতাশ করেছেন। গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি বলছেন, আমরা বলতে পারি বিজয় আমাদের হয়েই গেছে, 12ই ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা হবে। তার মানে কি ডক্টর ইউনূসের সাথে সেটেল হয়ে গেছে বিএনপি? এখন এই প্রশ্ন কি আসে না? উইরা এসে জুড়ে বসে বিএনপির মারা দেওয়ার কাছে ব্যস্ত হয়ে গেছে ভিপি নূর। আবেগ রে আবেগ। তিনি আসলে যেটা বুঝাইতে চাইছেন, আমি যদি বুঝে থাকি, যে বর্তমান বাংলাদেশে জনাব তারেক রহমানের ফেরার পরে বাংলাদেশে যে রাজনৈতিক পরিস্থিতি, এটা বিএনপির অনুকূলে, বিশেষ করে তারেক রহমানের ব্যক্তি গুণাবলীতে। যেমন যেটা প্রশংসনীয় কর্তব্য, যিনি এক সাংবাদিক তেল মারতেছিল, তিনি বলছিলেন যে প্লিজ এ স্যার কি জানি মাননীয় এগুলা বললেন না। দেখছেন তো অনেকে, তাই না, একদম পায়ে ধরে সালাম উনি না করছেন, পজিটিভ জিনিস, এগুলোকে মানুষ পছন্দ করে। বিএনপির একটা পজিটিভ ফিডব্যাক তৈরি হচ্ছে তারেক রহমানের ব্যক্তিত্বের কারণে। কিন্তু বিএনপি নির্বাচনে বিজয়ী হবে এটা তো গ্যারান্টি হয় নাই ভাই। দেশে নির্বাচন হবে, জামাতও পাশ করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, অন্য দল করতে পারে, বিএনপিও করতে পারে, বিএনপির মাঠ ভালো। কিন্তু আপনি যখন বলেন বিজয় আমাদের হয়েই গেছে, 12 তারিখ শুধু আনুষ্ঠানিকতা, তো তাহলে কি এই ভোটের মধ্যে কি কোনো সিস্টেম হয়ে গেছে? জামাত যে বলতেছে পাতানো নির্বাচন হবে, আসিফ নজরুল বলতেছে, আসিফ উপদেষ্টা আসিফ পাতানো নির্বাচন হবে, আপনি তো ওই আগুনে ঘি ঢাইলা দিচ্ছেন রে ভাই। আপনার মতন একজন দায়িত্বশীল মানুষ বিএনপি দয়া টয়া করে একটা সিটের ব্যবস্থা করছে না? বিএনপি যদি সিট না দিত, ভিপি নূর বাংলাদেশের কোন অঞ্চল থেকে চেয়ারম্যানই পাশ করবে না যদি ওই আসনে বিএনপি, জামাত, আওয়ামী লীগ নির্বাচন করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এনসিপির কোন নেতা, হাসনাত তার বিষয়টা বাদ দিয়ে, বা তাসনিম, যারা আমি 2-4 ছেলে মেয়েকে রেসপেক্ট করি, আমার কাছে মনে হয় এখন একটা লাইনে আছে, 100তে 100 না থাকলেও 90 আছে। এই দুজন ছাড়া বাংলাদেশের যে কোনো আসনে বিএনপি, জামাত, আওয়ামী লীগ প্রার্থী দিচ্ছে, জাতীয় পার্টি প্রার্থী দিচ্ছে, আর সেখানে এই ভিপি নূর বলেন, রাশেদ বলেন, আর এনসিপির অন্য নেতা বলেন, একটা ছেলে চেয়ারম্যানই পাশ করবে না। এটি হচ্ছে বাস্তবতা। এখন বাকিরা দয়া টয়া করে দিছে, ভাই আপনার কাছে আল্লাহ রসুলের দোহাই এমন কোনো কথা বলেন না যেটা নিয়ে বিএনপি বিপদে পড়বে। একটা ফ্রি অ্যান্ড ফেয়ার মানুষ নির্বাচন দেখতে চাচ্ছে। আপনি যখন এই ধরনের কথা বলেন, এটা তো বোঝা যায় যে তলে তলে কোনো সেটিং হয়ে যাচ্ছে। জামাত তো প্রশ্ন এমনি তুলে রাখছে, আর ওটা বাড়বে, সমালোচনা আসবে। আপনি উইরা এসে জুড়ে পড়ছেন, আপনার তো এগুলো গায়ে লাগে না, মাই টেরো খাইছেন, এটা তো গায়ে লাগে না। গতকালকে পটুয়াখালীর 10 মিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে তিনি বলছেন যে একটা মাহফিল ছিল, তো মাহফিলে গিয়ে তিনি বলছেন, আমি আপনাদের পাশে থাকতে চাই, থাকেন, আপনাদের নিয়ে কাজ করতে চাই, করেন। ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে বিএনপি, গণ অধিকার পরিষদ, আওয়ামী লীগ, জামাত সহ সব রাজনৈতিক এবং ইসলামিক দলের মানুষের একসঙ্গে অংশগ্রহণ আমাদের নৈতিক দায়িত্ব। সুন্দর কথা, আমরা যেটা ভালো এটাকে ভালোই বলি। 10 মিনা গলাচিপাকে রোল মডেল করতে চান, করেন, সবাই খুশি হবে।
এখানে সব রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ থাকবে, পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে, এটাও সুন্দর পদক্ষেপ। ওয়াজ মাহফিল, দোয়া মাহফিলের অংশ আমাদের সংস্কৃতি বৈচিত্র্য, ঠিক আছে। তো প্রত্যেক মানুষ ধর্ম মত করবে, সব সুন্দর, আমার কাছে সবই ভালো লাগছে। শুধুমাত্র এই যে কথাটা, এটাই ভেজাল লাগছে। নূর ভাই, বক্তব্য দেওয়ার সময় একটু বুঝে শুনে দিতে হবে যে আপনার বক্তব্যে সমালোচনার জায়গা যেন বিএনপির জন্য তৈরি না হয়, আপনারও না হয়। কারণ আপনারাই তো সারা বছর সবার সমালোচনা করছেন, এখন আপনি নেতা হয়েছেন, আপনি ভুল করলে আমরা সমালোচনা করবো, এটাই তো আমাদের কাজ। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।